নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প স্ত্রী ভাগ্য। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধেনি। তখনও 60 টাকা মাইনেতে ছোট পরিবার বেশ সচ্ছলভাবেই চলতে পারত, বিশেষ যদি নিজেদের একটা বাড়ি থাকে। বাড়ি অবশ্য একতলা, তারও দুটি ভাগ। মদনমোহন ও মণিমোহন দুই ভাই। বাড়িতে ছোট বড় চারখানি ঘর, ভাগ করারও কোনো অসুবিধা হয়নি। মধ্যে একটা দেওয়াল দেওয়া তখনকার দিনে এমন কিছু ব্যয়সাধ্য ছিল না। সবই ঠিক ছিল, কেবল বড় রকমের অসুখের কথা কেউ ভাবেনি। মদনমোহনের হঠাৎই একটা সেরিব্রাল স্ট্রোক হলো। তখন অবশ্য এসব রোগের কথা কেউ জানতো না বিশেষ। কেউ কেউ বলতো সন্ন্যাস রোগ, কেউ কেউ সোজাসুজি বলতো মাথায় রক্ত চড়েছে, তাতেই রক্ত চলাচল বন্ধ হয়েছে। এসব রোগের কোনো চিকিৎসা ছিল না, এখনও বিশেষ নেই। যে মারা গেল সে তো অব্যাহতি পেল, আর যে পড়ে রইল, পা পড়ে গেছে, কথা বন্ধ। এই অবস্থায় তার দুর্গতির সীমা থাকে না। চাকরি করতেন মদন এক মারোয়ারি ফার্মে। তাঁরা খবর শুনে আফসোসে চু চু শব্দ করলেন মুখে। তাঁরা লোক খারাপ নন। 3-4 মাস মাইনে টানলেন। তারপর যখন বুঝলেন যে ভালো হবার নয়, তখন স্ত্রীকে ডেকে আরও 500 টাকা দিয়ে বললেন, আর আমরা টানতে পারবো না, অন্য লোক রাখতে হয়েছে তো। তবে তোমার ছেলে পাশ করে যদি আসে, কাজ দিতে চেষ্টা করব। ছেলে নরেশ তখন ফার্স্ট ক্লাসে পড়ে। ভালো ছেলে, ভালো মার্কস পেয়ে পাশ করেছে। মাস্টারমশাইরা বললেন, যেমন করে হোক বিএ পাসটা করে নাও। এসব পেটি সদাগরি অফিসে কাজ করা মানে জীবন নষ্ট করা। শোভাও তাই বুঝলেন, বললেন, তাই পড়ো বাবা, আখের নষ্ট করে লাভ নেই, একুল ওকুল দুকুল যাবে। তখনও ভাবেননি যে রোগটা চিরস্থায়ী হবে। গহনা সামান্যই ছিল, একে একে সব গেল। আগে বাঁধা দেওয়া হয়েছিল, পরে বিক্রি করতে হলো। তারপর চারিদিকে ঋণ, শেষে বাড়িতে হাত পড়ল। মদনের কথা বন্ধ, কিন্তু জ্ঞান ছিল। হাত একটা নাড়তে পারেন, পা ডান দিকেরটা একটু নাড়া যেত, কিন্তু উন্নতি হওয়া দূরে থাক, আরও অবশ হয়ে এলো। ফলে খাওয়ানো নাওয়ানো প্রাকৃতিক কাজগুলো সবই শোভাকে করতে হয়। তাছাড়া রাঁধা বাসন মাজা সবই তো আছে। কলেজের ভাত 9:30টার মধ্যে না দিতে পারলে প্রথম ক্লাস নষ্ট হয়ে যাবে। নরেশ আগে আগে বাবার সেবা একটু করত, কিন্তু পরে পড়ার চাপ পড়তে লাগলো যখন, তখন এটুকুও পারত না। শোভাকেই সব করতে হতো। বসে খাওয়ানোই তো একটা পর্ব। ভাত রুটি চটকে খানিকটা তরল করে খাওয়াতে হয়, সময় লাগে। তারপর এইভাবে পড়ে থাকার ফলে হজম শক্তি কমে আসছে, অথচ কোনো খাদ্য দেখলেই চোখ লোলুপ হয়ে ওঠে। ফলে প্রাকৃতিক কাজের যেটা প্রধান, সেটা যখন তখন বারবার হয়ে যায়। বলতেও পারেন না, নোংরার মধ্যে পড়ে থাকেন। একটা শুধু গোঁ গোঁ শব্দ করতে পারেন মধ্যে মধ্যে, রান্নাঘর থেকে সব সময় শোনা যায়। ক্রমে ধৈর্যের বাঁধ ভাঙে। শেষে মনের ঝাল মেটাতে মারধর করেন। একদিন ঝাঁটা দিয়ে সপাসপ মারেন আর গালাগাল দেন। নরেশ একদিন বলে, কি করছো মা, তুমিও যদি এমন করো তবে রুগ্ন লোকটা কোথায় যাবে বলো তো? জ্বলে ওঠেন শোভা, বলেন, ইস, তুই কর না, করে দেখ না, কত ধানে কত চাল। ছিষ্টির কাজ করছি, গতর পাত হয়ে যাচ্ছে,
তার ওপর যদি দিনে 7-8 বার নোংরা পরিষ্কার করতে হয়, আমার কি অবস্থা হয় ভেবে দেখেছিস? ছেলে চুপ করে যায়। তার যে সময় নেই, বিয়ে ক্লাসে উঠে একটা টিউশনিও নিতে হয়েছে, নইলে বই খাতার খরচ জোগানো যায় না। যাই হোক, বছর 5-এর মধ্যেই মদনবাবু বিদায় হলেন। বিএ পাশ করেছে অনার্স নিয়ে, সে কথাটা শুনিয়ে দিতে দৃষ্টি উজ্জ্বল হয়ে উঠেছিল, কিন্তু সেই সঙ্গে চোখের জলও গড়াতে লাগলো অবিরল। অনেক ঘুরে অধ্যাপকদের চেষ্টাতেই একটা চাকরি পেল, সওদাগরি আপিস, কিন্তু সাহেবি ব্যবসা, অবস্থা অনেক ভালো। নরেশ সুখবরও যেমন দিল, দুঃসংবাদও একটা দিতে হলো। 3টে মর্টগেজ হয়ে গেছে, মহাজন এবার দখল করবেন। অতএব মানে মানে চলে যাওয়াই ভালো। ছ্যাঁচড়াবৃত্তি করতে ইচ্ছে করে না, আর কেই বা কোটঘর করবে আমার এই নতুন চাকরি। অনেক খুঁজে একটা ছোট্ট বাড়ির একতলা ভাড়া করা হলো। দোতলায় মালিকরা থাকেন, তাঁদের 2টো ঘর, কিন্তু নিচে সিঁড়ির জন্যে একটা মাঝারি আর একটা ছোট্ট চোরাকুঠুরির মতো ঘর। তবে একটা রান্নাঘর আছে, এই রক্ষা। কল পায়খানা দুপক্ষেরই, তাতেই 15 টাকা ভাড়া। ওখান থেকে আসতে অনেক আসবাব বিক্রি করতে হলো। ডেও ঢাকনাও নিজেদের বাড়িতে অনেক জড়ো হয়, সেও বোতলওয়ালা ডেকে জলের দামে বিক্রি করতে হলো। তবে ওরা ভদ্র ব্যবহার করেছে বলে যিনি মহাজন, তিনি বাড়ি বিক্রির টাকায় সুদ কিছু মাপ করে 500 টাকা নগদ নরেশের হাতে দিলেন। বছরখানেক পরে শোভা পীড়াপিড়ি করতে লাগলেন, তুই এবার বিয়ে কর। এই তো মোটে 23 বছর বয়স, 2-4 বছর যাক না, আয়টা একটু বাড়ুক, বউ পোষা তো সহজ নয়। ছেলে বলে, কিন্তু শেষ পর্যন্ত নরেশকেই নিজে উদ্যোগী হতে হলো। এক আপিস বন্ধু দিন কতক বাড়িতে টেনে এনে বোনকে দিয়ে খাবার চা পরিবেশন করিয়ে নরেশকে বিচলিত করল। দেখতে মোটামুটি ভালো, ভালো কথা কইতে পারে, বিচলিত হবারই তো কথা। তবু সে রাজি হয়নি আয় দেখিয়ে। শেষে কন্যার দাদাই একটা ব্যবস্থা করে ফেলল। মেয়ে ম্যাট্রিক পাস, 1 বছর কলেজেও পড়েছে। এখানের বড়বাবুকে বারবার ইলিশ মাছ খাইয়ে মনটা স্নিগ্ধ হতে একটা কাজের ব্যবস্থা করে নিল। তিনি বললেন, এখন তো কোনো ভালো পোস্টে দিতে পারবো না, সাহেবরা বলেন গ্র্যাজুয়েট ছাড়া নেব না। এটা ডেসপ্যাচারের কাজ, বাংলায় যাকে বলে দপ্তরি, মানে কোন চিঠি কোথায় যাবে, কোনটা ডাকে, কোনটা পিয়ন দেবার মতো দেখে টিকিট কোনটায় কত কি দিতে হবে, এই সব কাজ। ঝক্কি আছে, প্রথমটাই খুব সাবধানে চলতে হবে। আর কোনো বাধা থাকে না। অন্য এক আত্মীয়ের বাড়ি গিয়ে বিয়ের পর্ব সারতে হলো। কন্যাপক্ষ মাত্র 1000 টাকা নগদ দিলেন, অবশ্য ঘড়ি আংটি এসব দেওয়া হলো। মেয়ের মাত্র 10 ভরি সোনা, চুড়ি আর হার। তখন খুব ফঙ্গবেনে গয়নার চল হয়নি। ফল যা দাঁড়ালো, নরেশের প্রায় 1000 টাকা বার হলো। তবে ভাবল, এখন তো যা হোক একটা বাড়তি আয় হলো, সেই সঙ্গে একটা মানুষের খরচা বাড়ল, অত বোঝেনি। ফল হলো এই, শোভাকে সেই ভোরেই উঠতে হয়। ছেলে বউকে একই সঙ্গে 9টার মধ্যে ভাত দিতে হবে। সংসারের কোনো কাজই বইয়ের দ্বারা হয় না। তবু সে সকালে ওঠে, মানে 6টা 6:30, শুধু বিছানাটা করে। নিজের বিছানা শোভা করতে দেন না। বাসি কাপড়ে আর আমার বিছানা সোর করতে হবে না, ও আমিই করে নেব। বিয়ের সময় 3 টাকা দিয়ে একটি ঝি রেখেছিল, সে শুধু বাসন মেজে দিয়ে যায় 2 বেলা, কিন্তু সপ্তাহে অন্তত 2 দিন কামাই।
রাগ করে শোভা তাকে তাড়িয়ে দিলেন। আর কোনো ঝিয়ের চেষ্টাও করল না নরেশ। মা তাড়িয়েছেন, মাই কাউকে জুটিয়ে নিন না। শোভা চা খান না, এরা খায়। এইটে বউ করে নেয়, কাপ ডিশও ধুয়ে রাখে। কুটনো কুটতে চেয়েছিল, কিন্তু সে শোভার পছন্দ হয় না। ক্রমশ শোভার মন বিদ্রোহ করে। বউ এসে ঝি বৃত্তি বাড়ল বই কমল না। একদিন বলেই ফেললেন নরেশকে, দেখ, আর পারছি না আমি। যেদিন থেকে এ বংশে পা দিয়েছি সেদিন থেকেই গাধার খাটুনি খাটতে হয়েছে। এবার ছুটি দে। শুনেছি কাশিতে এমন অনেক বিধবা আছে, ওখানে সস্তায় গণ্ডায় কোনো রকমে চালিয়ে নেব। আমাকে একটা ব্যবস্থা করে পাঠিয়ে দে। ছেলে আকাশ থেকে পড়ল। এখনো সন্তান আসতে দেয়নি সে, কিন্তু এবার আর দেরি করা যায় না। সে ভেবেছিল মা নাতি বা নাতনি পেয়ে খুশি হবেন, তিনিই দেখবেন, ওদের কোনো ঝামেলা থাকবে না। এখন একটা রাত দিনের ঝি ছাড়া তো চলবে না। যখন ছেলে পিলে হবে, তার ওপর মাকে ওখানে টাকা পাঠানো। শাশুড়ি সব শুনে বললেন, না, এমন কিছু খরচা নয়। আমার জানাশুনো ৩-৪ জন বুড়ি থাকে, ৫-৬ টাকা তো বটেই, কেউ কেউ এমনকি ৪ টাকাতেও জীবন কাটায়। তবু বুঝিয়ে বলতে গেল মাকে। শোভা একেবারেই বেঁকে দাঁড়ালেন। চিরদিন তোদের সংসারে ঝি বৃত্তি করেছি, আবার বইয়েরও দাসিত্ব করতে হবে তা বুঝিনি, আর পারবো না। অগত্যা কাশিতে গিয়ে শ্বশুরবাড়ির জানাশুনো লোকের সঙ্গে কথা কয়ে গণেশ মহল্লায় একটা ঘর মাসিক ১ টাকা ভাড়ায় ঠিক করে মাকে থিতু করে চলে এলো। বললে, যেমন করে হোক তোমাকে ১০ টাকাই পাঠাবো, তবে তা থেকে ২-৪ পয়সা জমিও। অসুখ বিসুখ তো আছে, আমার খরচা বাড়ল বই তো কমল না, বেশি দিতে পারবো না। এই সময়টাতেই যুদ্ধ বাঁধল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তখন যে এই যুদ্ধ এত দীর্ঘস্থায়ী ও প্রলয়ঙ্কর চেহারা নেবে তা কেউ বোঝেনি। যেমন চলছিল জীবন, তখনও তেমনি চলতে থাকবে, এই ওরা বুঝেছিলেন। কিন্তু বছর ২ পরেই জিনিসের দাম চড়তে লাগল। ১০ টাকাতে আর কুলোয় না। কুলোবার কথা নয়। অনেক এই রকম ৪-৫ টাকার বুড়ি মহিলারাও কান্নাকাটি শুরু করলেন। ছত্র অনেক আছে, তারা আর নতুন কাউকে খাওয়াতে চায় না। তাদেরও আয় কমছে, ব্যয় বাড়ছে। ছেলেকে লিখলে ছেলে উত্তর দেয়, আমার এখানেও খরচ বাড়ছে, আয় বাড়ছে না, আমি কোথা থেকে দিই বলো? এমন কিছু নেইও যা বেচে তোমায় টাকা পাঠাবো, তুমি কষ্ট করে চালাও। শেষ অবধি একবেলা খাওয়া ধরতে হয়। একটু দুধের ব্যবস্থা ছিল, তাও বন্ধ। আগে আগে গরমের সময় বেল খরমুজ এইসব খেয়ে দিন কাটত, তারও খরচ থাকে না। এই সময় বোমার হিড়িক হলো, লোকে দলে দলে পালাচ্ছে। এখানেও ঠেক মারল অনেক, ফলে আরও দুর্মূল্য হয়ে উঠল সব জিনিস। কিন্তু ওদিকে যখন ৫০ সালের মন্বন্তর এলো বাংলাদেশে, চাল মেলে না, তখন এখানেও হুড় হুড় করে দাম চড়তে লাগলো। আর চলে না। ছেলেকেও লিখে লাভ নেই, সেখানে তো আরও বিপদ। এর মধ্যেই নাকি বইয়ের গহনা বিক্রি শুরু হয়েছে। রাত ছেড়ে উপবাসটা যখন দিন রাতে পৌঁছল, তখন চাকরি নিতে হলো। রান্নার কাজ, দুবেলায় ৭ জন করে লোকের খাওয়া, আওতি যাওতি তো আছেই, অর্থাৎ হাড় ভাঙা খাটুনি। সেইখানেই জায়গা মিলল। কিন্তু একতলার স্যাঁতসেঁতে ঘর, আগে এগুলো অন্য সময় পড়ে থাকতো, খুব গরমের সময় পরিষ্কার করে নিয়ে দুপুরবেলা শুতেন বাড়ির লোকরা। এখন সেখানেই বসবাস। হায় রে, যদি বাড়িতেই ঝি বৃত্তি করতুম ছেলের সংসারে, তাহলে উপবাসটা বাঁচত, না খাইয়ে রাখতে পারত না ছেলে।
কি যে হলো দুর্মতি! এক এক সময় স্বামীর কথা মনে পড়ে বই কি, এখন যেন আরও পড়ছে। এই পাথরের মেঝেতেই মাথা খোঁড়েন শোভা। ওগো, তোমাকে কষ্ট দিয়েছি বলেই এত কষ্ট পাচ্ছি, তুমি আমাকে মাপ করো। কখনো বলেন, খোকাটা কত বলতো, তখনও যদি মাপ চাইতুম, ওগো আমাকে তুমি মাপ করো। কিন্তু এত খেটেও পেট চালাবার উপায় বুঝি থাকে না। চোখে ছানি পড়ছে, কুটনো কুটতে গিয়ে হাত কাটে। রান্নাঘর নিচের তলায়, লোক বেড়ে যেতে এখানে আনতে হয়েছে। আগে ওপরেই রান্না হতো, বড় ঘরে। এখন এই ঘুপচি ঘরে দিনেও অন্ধকার হয়ে থাকে। শেষে একদিন অন্ধকারে কুটনোর জায়গায় গরম ডালে হাত পড়ল। বাড়ি যাঁর, তিনি বললেন, দেখুন, আর আপনার এসব কাজ করা উচিত নয়। আপনি জানাশুনো কে আত্মীয় আছে তার কাছে চলে যান। ছানি তো এখনই কাটানো যাবে না। বুড়ো মানুষ, এই চোখে কোনো কাজকর্মই কেউ দেবে না। অর্থাৎ এই চাকরি তাও গেল। আবারও মাথা খোঁড়া ছাড়া উপায় কি? অনেক ভাবলেন শোভা। প্রথমে মনে হলো ভিক্ষেই করবেন। দশাশ্বমেধের রাস্তায় যেমন অনেকে করে কাপড় পেতে, তাতেও মন সরে না। ভালো উপায় মা গঙ্গার কোলে গিয়ে পড়া। তাই ভেবে স্থির করলেন, এই তো ভালো, কোনো সমস্যা থাকে না। কিন্তু প্রাণের মায়া মানুষ বুঝি ছাড়তে পারে না কিছুতেই। মনে হয় ওরা যা বলছেন, ছেলে আছে, কর্মক্ষম ছেলে, সে কথা বলেননি এদের, বলেছেন কোনো আত্মীয়। তা সেই ছেলের কাছেই গিয়ে পড়বেন নাকি? ছেলে একেবারে তাড়িয়ে দেবে? দেয় মা গঙ্গা তো আছেনই, সেই একই তো গঙ্গা। টাকা জমেছিল অল্পই, এরা থোক টাকা দেন। কাপড়খানা তো কিনতে হয়, তবু মনে হয় ট্রেন ভাড়া, কলকাতায় নেমে খুঁজে খুঁজে যাওয়া, হয়তো রিক্সা করতে হবে, তা হয়ে যাবে। তিনি মাত্র দুটি কাপড় ও একটি সেমিজ সঙ্গে নিয়ে রওনা হলেন। হাতা বেড়ি বাসন নিয়ে কোথায় যাবেন? বইবে কে? কলকাতায় গিয়ে অগাধ জলে পড়লেন। দীর্ঘকাল কলকাতায় থাকতেও যাওয়া আসা ছিল না। আত্মীয় স্বজন যা আছে, দরিদ্র হওয়ার পর কারো সঙ্গে কোনো সম্পর্ক নেই। যা এখানে ওখানে গেছেন ছেলের সঙ্গে, সে নিয়ে গেছে বাসে বা ট্রামে। রাস্তা মনে রাখার কোনো বালাই নেই। খুঁজতে খুঁজতে জিজ্ঞাসা করে যেতে বিস্তর দেরি হলো। ট্রেন থেকে নেমেছেন বেলা 11টায়। পুরনো বাড়িতে যখন শেষ পর্যন্ত পৌঁছলেন তখন 5টা বাজে প্রায়। কিন্তু কই, ছেলেরা তো নয়, এ তো একেবারে অপরিচিত সব। এ কি হলো, গেল কোথায়? টাকা যা আসতো সই করে নিতেন, কখনো ঠিকানার দিকে চেয়ে দেখেননি। এখন কোথায় যাবেন, কোথায় তাদের খুঁজবেন? অনাহারে এইভাবে দীর্ঘকাল হাঁটা পা যে আর চলছে না। গঙ্গা, সেও তো অনেক দূর, অত দূর যেতে পারবেন? শেষে রাস্তায় পড়ে মরবেন নাকি? মনে ছিল না যেটা, ওপরের তলায় যারা থাকতো তাদের নিজেদের বাড়ি। তার যা অবস্থা, দুটো ভাতের জন্যেই মনটা হাহাকার করছে। এই তো তিলির বাড়িতে রান্না করে এলেন, ছোঁয়া ন্যাপা সবই হয়েছে। বামনায় ফলাবার উপায়ও নেই, ইচ্ছাও নেই, তবু কড়া কড়া ভাত নাই খেলেন। এখন একটু কিছু পেলেই যেন বেঁচে যান। শরবত, ফল, মিষ্টি সাজিয়ে দিলেন গিন্নি। বললেন, বাবা, যা হাল করে এসেছেন, চোখ তো কপালে ওঠার কথা। কিন্তু ওরা? উৎকণ্ঠিত শোভা প্রশ্ন করেন। বলছি বলছি, সেই বোমার হেডিক পড়ল না, ওদের আপিসের এক বাবু, সে বুঝি বেশ বড় দরের অফিসার। সে বলেছিল,
তুমি যখন কোথাও যাচ্ছ না তখন আমার একতলাটায় এসে থাকো না। যাই হোক, এটা ওটা তো কিছু দামি জিনিস আছেই, বাড়ি পড়ে থাকলে তালা ভেঙে চোর ডাকাতরা সব লুটেপুটে নেবে। তা নরেশ তো আপনার পাকা ছেলে। বললে, তারপর এটা ছেড়ে যাব, আপনারা যখন আসবেন আমরা কোথায় দাঁড়াবো? তা সে বাবু বলেছেন, ও বাড়িটা হাতে থাক না, ভাড়াটা দিয়ে দাও। নরেশ বললে, না, তা হয় না। যদি পরিষ্কার করে বলেন আপনার নিচের তলায় দুটো ঘর রান্নার জায়গা আমাদের ছেড়ে দিচ্ছেন, তাহলে আসতে পারি। অথই জলে পড়তে রাজি নই। তাতেই রাজি হতে হলো বাবুকে। বেশ বড় ঘর, আলো বাতাস আছে, ওরা বেশ ভালোই আছে। কর্তা এসে সব শুনে নিজে একটু মুখ হাত ধুয়ে চা খেয়ে বললেন, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। রিকশায় যাওয়ার মতো দূরত্ব নয়, তাছাড়া এত ঘনিষ্ঠ হয়ে বসায় দুজনেই অস্বস্তি বোধ করবেন, তাই ট্যাক্সি করলেন। ভাড়ার টাকাটা দিতে হবে কি না শোভা ভাবছেন বা মনে মনে হিসেব করছেন, ভদ্রলোক নিজেই দিয়ে দিলেন। গাড়ি থেকে নামতেই নরেশের সঙ্গে দেখা হলো। সেও আপিস থেকে এসে বোধহয় বাজার করতেই যাচ্ছে। প্রাক্তন বাড়িওয়ালার সঙ্গে কে ওই ভদ্রমহিলা চিনতে দেরি হলো, বেশ একটু সময় লাগলো বলাই উচিত। তারপরেই মনটা অনুশোচনায় ভরে গেল। সেই মায়ের এই অবস্থা, এ তো প্রায় মৃত্যু পথযাত্রীর চেহারা। এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরে বললে, মা, এই অবস্থা হয়েছে, এসো এসো, ভেতরে এসো। এনে বসিয়ে প্রণাম করল। প্রাক্তন বাড়িওয়ালা আর বসলেন না, বললেন, আমি যাই, এখন তোমাদের মা বেটার অনেক কথা জমে আছে, আমারও কাজ আছে কিছু। শোভা ক্ষীণ কণ্ঠে বললেন, ওর গাড়ি ভাড়াটা? না না, সেসব কিছু নয়, একদিন এনেছি, আপনাদের কাছে গাড়ি ভাড়া নেব। আবারও মাকে দেখল, খুবই খারাপ লাগছে। বলল, তুমি যখন লিখলে ওখানে রান্নার কাজ পেয়েছ, টাকা আর পাঠাতে হবে না, তখনই আমার খারাপ লেগেছিল। কিন্তু সত্যি বলছি, কোনো উপায় ছিল না। তুমি এখানে থাকলে একরকম করে চলেই যেত, চালাতে হতো। কিন্তু সত্যিই বলছি, বিশ্বাস করো, এই সবে একটু কপালটা ফিরল, তখন থেকেই ভাবছি তোমাকে নিয়ে আসব। নাতিকে দেখলে না, সে যে কত অসুবিধে বলেই তা কি বুঝি না? শোভা এবার কথা কইলেন, কপালটা ফিরল কি করে? লটারিতে টাকা পেয়েছ? দূর, আমার কপালে লটারির টাকা? এ তোমার বৌমা, স্ত্রী ভাগ্যে ধন বলে না, তাই হলো। ওর বুদ্ধি কাজ করলো বলতে হবে। যখন অবস্থা খারাপ থেকে খারাপ হচ্ছে দেখল, তখন শর্ট হ্যান্ড টাইপরাইটিং শিখতে লাগলো বউবাজারের বড় স্কুলটায়। ওর ওই দিকেই বোধহয় ন্যাক ছিল। অল্প দিনের মধ্যেই শিখে প্রত্যহ প্র্যাকটিস করে আমাকে বলতো, তুমি ডিকটেট করে যাও, আমি দেখি কত ভুল হলো। সত্যি যখন এক্সপার্ট হয়ে উঠল, তখনই এই চাকরিটা। আমেরিকান ফার্ম, মাইনে অনেক বেশি। যে সাহেব দেখেন তিনি কড়া মেজাজের লোক, কাজ দেখে খুশি হলেন। ওখানের চাকরি ছেড়ে এখানে এলো। 9টা থেকে 6টা আপিস, একটু আধটু দেরি হলেও কিছু বলে না সাহেব, তাই আরও খুশি। তেমনি শনি রবি ছুটি। এখন আমার মাইনের 3 গুণ বেশি ওর মাইনে। তারপর বললে, আমি সত্যি বলছি মা, বাবার দিব্যি, তখন থেকেই ভাবছি তোমাকে নিয়ে আসব। তোমার বৌমা নিজেই কথাটা তুললে। যাবো যাবো ভাবছি, তুমি এসে গেলে। স্ত্রীভাগ্যে ধন। তার স্ত্রীভাগ্যে কি হলো? আমার অদৃষ্টে কি কিছু লিখন থাকতে নেই? মনটার মধ্যেই যেন আগুন জ্বলে ওঠে। ঠিক এই সময় একটি মাঝবয়সী মেয়ে ছেলে
একটি বাচ্চাকে নিয়ে ঢুকলো। ফুটফুটে সুন্দর ছেলে। এই কি ওর নাতি, খোকার ছেলে? এ কে রে? ওই তোমার নাতি। ওই মেয়ে ছেলেটিকে রেখেছিলুম 10টা 5টা। ছেলেটাকে দেখবে। কিন্তু এখন তো ওর আর রান্নাবাড়া করে যাওয়া যায় না, 9টায় আপিস। তাই দিনরাতের লোক রেখেছি, ওই রান্নাবান্না করে। ভালো জাত। তোমার তো অত ছুঁই ছুঁই নেই, তুমিও ওর হাতে খেতে পারবে। না হয় নিজে ভাতটা করে নিও, তোমায় কিছুই করতে হবে না। ছেলেটাকে দেখো, সবে স্কুলে ভর্তি হয়েছে, তাড়াতাড়ি ফেরে। এই সারদাই পৌঁছে দিয়ে নিয়ে আসে। বলতে বলতেই নেমে গিয়ে ছেলেকে এনে একেবারে হাতে ধরিয়ে দেয় নরেশ। এই নাও তোমার নাতি, মুখখানা দেখো, একেবারে বাবা। তোমার বৌমা বলে, ফটো দেখেই বলে, এ বাবাই ফিরে এসেছেন তোমার কাছে। আর ধৈর্যের বাঁধ থাকে না। নাতিকে জড়িয়ে ধরে অস্ফুট গলায় বললেন, সত্যি এসেছো আবার? আমাকে মাপ করেছো? বলো, আমাকে মাপ করেছো? ছেলেটা এই অজানা বুড়ির চোখের জল দেখে সিটিয়ে উঠেছিল। নরেশ বলে, তোর ঠাকুমারে, তোকে আদর করার লোক এইবার এলো। সারা রাতই ভাবলেন শোভা, ঘুমই হলো না। ভাত খাননি। বৌমা এসে জামাকাপড় ছেড়ে নিজে রেঁধে দেবে বললে উনি বললেন, না মা, আমার রাত্রে ভাত খাওয়া সহ্য হবে না, যা হোক কিছু দাও, তাতেই হবে। আমার আর অত ছুঁই ছুঁই নেই। এখন ওই সারদার হাতেও খেতে পারি, কিন্তু মরা পেট, রাত্রে একটু ফল মিষ্টি দিলেও চলে যাবে। কিন্তু বউ ছাড়ল না, নিজে পরোটা আলু চচ্চড়ি করে দিল। ভালো লাগলো বই কি, খুবই ভালো লাগলো। আর বোধহয় সেই জন্যেই ঘুম হলো না। সকালবেলা উঠে চা খাওয়ার পর ছেলে বললে, ভালো করে বাজার করি, তুমি আজ রেঁধে খাওয়াও, অনেক দিন খাইনি। আজ ছুটি পড়েছে, ওকে অবশ্যই যেতে হবে, আমার ছুটি, তোমার হাতে খাবো আজ। হাসলেন শোভা, রান্নাও করলেন। সারদার চিবুক ধরে বললেন, তুমি মা বেশ গুছিয়ে কাজ করো দেখছি, আমি আর কদিন, তুমি ওদের দেখো। ছেলেকে খাইয়ে, নাতিকে নিজের হাতে খাইয়ে 2 দিন পরে ভাত খেলেন। তারপর ছেলের কাছে এসে বললেন, দেখ, আমার চোখটায় ছানি পড়েছে, কাশির ডাক্তার বলেছেন খুব দ্রুত ছানি পড়ছে আপনার, এমনটা বড় একটা হয় না, 2 মাস পরেই আপনি কাটাতে পারবেন। তুই এইটে করে দে, যাতে আমি দেখতে পাই একটু, তারপর কাশিতেই চলে যাব। আজকাল একবেলা খাওয়াই অভ্যেস হয়ে গেছে দীর্ঘদিন। তুই যদি আমাকে 25টা টাকা পাঠাতে পারিস তাহলেই চালিয়ে নেব। কখনো সখনো কাপড় জামা কিনতে হয়তো 10-15 টাকা বেশিই চাইব। এখনো খুঁজে দেখলে সামান্য টাকায় ভাড়ার ঘর পাবো, কোনো মতে চালিয়ে নেব। তুমি চলে যাবে, এই তো ভালো অবস্থার মুখ দেখলে। সেই জন্যেই তো চলে যাব রে। তুই কাল বললি না, স্ত্রী ভাগ্যে ধন। আমার ভাগ্যে কি কিছু দেখেছিস? আমি যেখানে যাব সেখানেই আগুন জ্বলবে, দুঃখ আর জ্বালা। আমি দূরে থাকলে, বিশেষ বাবা বিশ্বনাথের কাছে পড়লে হয়তো বিষটা কেটে যাবে। তোর ছেলে হয়ে উনি এসেছেন, বলছিস না, তাই যদি হয়, তিনি কি এত পাপ সহ্য করতে পারবেন? না রে না, যত শিগগির পারিস সরিয়ে দে। বলতে বলতে কান্নায় যেন ভেঙে পড়লেন। আমার ভাগ্যে শুধুই বিষ, দেখছিস না। গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তবে গল্পের শেষে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, এবং সেই সঙ্গে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য। ফিরে